ত্যাগ করতে পারলেই সংসারে শান্তি বজায় থাকে। ভোরে উঠে যেভাবে সংসারের সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে করে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30 মতো। এরই মধ্যে একেবারে পুরোপুরি সংসারের কাজকর্মে লেগে পড়েছি কোমর বেঁধে। প্রথমেই ঘর ঝাড় দিয়ে নোংরাটা নিয়ে এসে আমাদের ওই গাব গাছের গোড়ায় ফেলে দিলাম। তারপরে জানেন তো, এই যে তুলসী মঞ্চটা লেপে নিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বেশ বৃষ্টি পড়ছে, ভালোই জোরে জোরে পড়ছিল। তবে জানেন তো, তখন আর কাজ তো শুরু করতে পারিনি, একটু বসেছিলাম। বসে থাকার পরই বাসন কোসনগুলো মেজে নিয়েছি। আর ওই দেখেন, ওই দিক দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নোংরাটা ফেলে এখন সোজা চলে এসেছি ঘরগুলোকে মুছে নিতে। তবে ওইদিকে কিছু জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি। বেশি জামা কাপড় বের করছি না জানেন। ডোডোকে আগে প্রত্যেক দিনই দিনে 3-4টে করে জামা ছাড়াতে হতো, এতে করে বেশি কাচাকুচি বেরোতো আর শুকাচ্ছিল না। ওকে এখন যতটা পারি ততটাই চোখে চোখে রাখি, যাতে করে ধুলো বালি নোংরাগুলো না ঘাটে। আর এখন ঘাটবেই বা কী করে, বৃষ্টিতে তো পুরো বাড়ি একেবারে কাদাময় হয়ে রয়েছে। তাই ঘরের মধ্যেই থাকে, হয় খেলা করে নয় বসে থাকে পড়াশোনা করে, এইসবই চলে আর কি। আর এই দেখেন, ঘরটা মুছতে মুছতে দেখছি ওই জানলার ঝাপটি তোলা হয়নি, তাই আর কি জানলার ঝাপটি তুলে নিলাম। এরই মধ্যে আমার ঘর বারান্দাগুলো সমস্তটা মোছা হয়ে গেছে। এখন ঘর মোছার যে নোংরা জলটা আছে সেটা নিয়ে যাচ্ছি কুয়োর পাড়ে ফেলে দেব। আর দেখেছেন বাড়িতে কীভাবে শ্যাওলা পড়েছে, তার সাথে কীভাবে কাদা। এই যে কাদার মধ্যে যেতে আসতে এত কষ্ট হচ্ছে কি বলবো। তবে যদি টানা 2 দিন রোদ্দুর হয় তাহলে এই শ্যাওলা বা কাদা এগুলো এতটাও থাকবে না। তবে মনে হয় এখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হবে, কারণ এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, তাই না বলেন। যাই হোক, ওই দিক দিয়ে আমি বালতিটা নিয়ে জল ভরতে এসেছি কুয়োর পাড় থেকে। আর ডোডোকে স্কুলে পাঠাতে হবে জানেন, এই কাদার জন্য আস্তে আস্তে কাজকর্মগুলো করছি, মানে যাতায়াতই তো বেশি সময় লেগে যাচ্ছে, পা টিপে টিপে যেতে হচ্ছে। তো আর কি করব, তাড়াতাড়ি গেলে এমন স্লিপ কাটছে ভয় লেগে যাচ্ছে। যাই হোক, এই দেখেন এইদিকে ডোডোকে নিয়ে এসেছি মুখ ধোয়াতে, ওকে স্কুলে পাঠাবো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। ও তো ব্রাশ করতে চাইছেই না। আর এই দেখেন, এই যে নারকেল গাছের গোড়ার নিচে একটুখানি জল জমে রয়েছে, আর ও কেমন করে থপ থপ করছে। সত্যি কথা বলতে শৈশব বেলাটা সত্যিই অনেক সুন্দর। এই শৈশব বেলা কোনো দিনই ফিরে পাওয়া যাবে না। যাই হোক, ওই দিক দিয়ে জুতো দুটোকে খুলে এক পাশে রেখে আসলাম। কারণ কি জানেন তো, এই দেখেন এইদিকে উঠোনে তো পাতা পড়ে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে। এখন তো আর ঝাঁট দেওয়া যাবে না, এই পাতাগুলো বালতিতে করে কুড়িয়ে কুড়িয়ে ওই যে গাব গাছের গোড়ায় ফেলে দেবো। জানেন তো, বিয়ের আগে না, মানে আমি ছোটোবেলা থেকেই এই কাদা জিনিসটাকে একটু পছন্দ করতাম না। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন জানেন তো মাটির জিনিস দিত করতে, তবে আমার মাকে বা বন্ধুদের দিয়ে করাতাম, কখনো নিজে হাতে তৈরি করিনি। জানেন তো, এই কাদাটাকে আমার একটুও ভাল লাগে না। তবে দেখেন, সেই মেয়েবেলার কথা মনে রাখলে এখন হবে না। কারণ কি বলেন তো, ভাগ্যে যা আছে সেটা করতেই হবে। শ্বশুরবাড়ি এসে এই যে আমাদের বড় উঠান, আর এত বড় উঠান তো বাঁধানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে মাটিরই, আর এই যে পাতাগুলো থাকে এগুলোকে তো ঝাঁট দিতে হয়, তবে ঝাঁট দিতে পারছি না। তাই কালকেও একবার পাতা তুলে ফেলা হয়েছে, আজকেও ওই ধারে পাতাগুলো তুলে ফেলে দিলাম। আর এই দেখেন, এই দিক দিয়ে আমি চলে এসেছি ঝাঁট দিতে। কারণ কি জানেন তো, এখানে পাতা নেই সেরকম। ওই যে নিম গাছটি দেখতে পাচ্ছেন, ওই নিম গাছেরই ফল পড়ে রয়েছে। আর এই ঘরের সামনেটা দেখতে এতটাই বিচ্ছিরি লাগছে কি বলবো। তাই জানেন তো, ওই যে এখানে ঝাঁট দিয়ে একেবারে জড়ো করছি। আর জানেন তো, জড়ো করে পুরো বালতির মধ্যে তুলে ফেলে দেবো, না হলে এত কিছু ফেলা সম্ভব হবে না। তবে এদিকে ঝাঁটটা আগেই দিয়ে দিচ্ছি, আবার যাবো ওই দিকে ঝাঁটটা দিতে। মানে ওই যে আমাদের বাড়ি ঢুকতে রাস্তাটি, তারপর পাকা রাস্তাটি আছে, ওইটাও কিন্তু ঝাঁট দিতে হবে। আর জানেন তো, বেশি দিন না ঝাঁট দিলে না আরও বেশি খাটনি হয়। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ঝাঁট দিতে। এই দেখেন হাতে করে করে তুলছি। দেখেন, মেয়েবেলায় জানেন তো এই কাদা জিনিসটাতে এত ঘেন্না করতাম কি বলবো।
হাতে যদি একটু কাদা লেগে যেত বা পায়ে 10 বার করে সেই জায়গাটা ধুতাম। আর দেখেন সেই মেয়ে এখন কিন্তু হাতে করে করে এই কাদা ঘেঁটে ঘেঁটেই ময়লা পরিষ্কার করছি। সত্যি কথা বলতে মেয়েদের সমস্ত জিনিস ত্যাগ করতে শিখতে হয়, তাহলেই শান্তি বজায় থাকে। আমি যদি এই সমস্ত কাজকর্মগুলো না করতাম তাহলে একদিন না একদিন অশান্তি তো হতেই, কথাও শুনতে হতো। তো জানেন তো সবশেষে একটাই কথা, মেয়েদের জানেন সমস্ত কিছু ত্যাগ করতে হয় বিয়ের পর। আর ত্যাগ করলেই জীবন এবং সংসার দুটি সুন্দর থাকে। ভোরে উঠেই এভাবেই টুকটুক করে কাজগুলো সেরে নিলাম। ডোডোর বাবাকে বললাম আজ একটু বাজার যাও, ঘরে সবজিপাতি বেশ কদিন হলো বাড়ন্ত হয়েছে। তো বাজারে গেছে, বাজারে গিয়ে কি পেয়েছে না পেয়েছে দেখেন, এক আঁটি কুমড়ো শাক নিয়ে এসছে, তার সাথে নিয়ে এসছে কিছুটা পটল, আর নিয়ে এসছে কুমড়ো, আর তার সাথে নিয়ে এসছে জানেন তো লঙ্কা। বলেছিলাম একটু লঙ্কা নিয়ে আসতে। আমাদের পাড়ার দোকানে যে লঙ্কাগুলো নিয়ে আসি জানেন, সেই লঙ্কাগুলো একটুও ঝাল নেই, একেবারে কচি কচি লঙ্কা। তো ওকে বলেছিলাম একটু মোটা সাইজের লঙ্কাগুলো আনবা। তবে যেই লঙ্কাগুলো এনেছে জানেন আমার না খুব পছন্দ। এই ধরনের লঙ্কাগুলো আমার খুব ভাল লাগে, মানে একটু মোটা টাইপের হয়। ওই যে সরু সরু লঙ্কাগুলো, ওগুলো আবার আমার একটুও পছন্দ হয় না। যাই হোক, এই দেখেন আজকে বাড়িতে নিয়ে এসছে মাছ, আর মাছগুলোর সাথে তেল, তার সাথে ডিম ছিল। বলছে মাছটা কিনেছি, তার সাথে ওগুলো একদম ফ্রিতে দিয়েছে। আর এই দেখেন এর সাথে নিয়ে এসছে এক আঁটি লাল শাক। আর জানেন তো এই লাল শাক না আমি ছোটোবেলা থেকে খেতে ভীষণ পছন্দ করতাম, তাই জানেন তো নিয়ে আসাতে ভীষণ খুশি হয়েছি। তবে বর্ষাকালে শাক খাওয়াটা কিন্তু খুব একটা উচিত নয়, কারণ কি জানেন তো এই বর্ষাকালে পোকামাকড় ডিম পেড়ে রাখে, পাতার মধ্যে পোকামাকড় থাকে, সেই কারণে না বর্ষাকালে খুব একটা শাক খাওয়া ভালো না। তো নিয়ে আসছে যেহেতু বাজারে পেয়েছে, কিছু আর করার নাই। তো এই দেখেন শাকগুলো আমি কিন্তু এখন বেছে নিচ্ছি, আর এই যে শাক পাতাগুলোই কিন্তু নিয়ে নিচ্ছি জানেন, আর ডাঁটিগুলো রেখে দেবো কালকের জন্য। এই ডাঁটিগুলো আবার আমার শ্বশুর বাড়িতে আলু দিয়ে চচ্চড়ি করেন আমার শাশুড়ি মা, তবে খেতে মন্দ হয় না, ভীষণ ভালো হয়। এ দেখেন এই দিক দিয়ে শাকটা আমার কাটা বাছা ধোয়া সমস্তটা হয়ে গেছে। তো শাকটা এখন কিন্তু বসিয়ে দিলাম রান্নায়। শুকনো লঙ্কা তার সাথে রসুন ফোড়ন দিয়েছি। এদিক দিয়ে আমি তরকারিগুলো গ্যাসে করে নিচ্ছি, আর ওদিক দিয়ে আমার শাশুড়ি মা ভাতটি করে নিচ্ছেন কাঠের চালে। জানেন তো পুরোপুরি সমস্ত কিছুই যদি করি না গ্যাসে, তাহলে গ্যাসটা বেশি দিন আর যাবে না। সেই কারণে বলা হলো, মানে বাড়িতে শাশুড়িমাই বললেন যে তুমি তরকারিগুলো গ্যাসে করে নাও, আমি ভাতটা টুকটুক করে আগুন বাড়িয়ে বাড়িয়ে কাঠে করে নিচ্ছি। তো সেই কারণে আমিও বললাম ঠিক আছে, আমি এদিক দিয়ে কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। এখন ওইদিকে কাজগুলো সারবো, কিছুটা কোটা বাছা আছে ওগুলোও করে নেবো। তো শাকটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করলাম, তাতে করেই দেখেন ভর ভর করে জল বেরোতে লেগেছে। আর এই দেখেন এখন লবণ দিয়ে দিলাম, প্রথমেই লবণটা দিইনি। প্রথমে যদি লবণটা দেওয়া হয় না তাহলে প্রচুর নুন জল বেরোয়, তাই একটু পরেই দিলাম লবণটা। আর এই দেখেন এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যেই ঢাকা চাপাটা তুললাম সেই দেখেন কতটা জল জমে রয়েছে। তো যাই হোক, শাকটা কিন্তু এই জলে সিদ্ধ হয়ে যাবে আর একেবারে রেডি হয়ে যাবে। তো ওইদিকে আমি কিন্তু একদিকে শাকটা রান্না করছি, ওই দিক দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন পেঁয়াজগুলো কাটছি, তার সাথে লঙ্কাগুলো ধুয়ে ধুয়ে রাখছি, এই সমস্ত জিনিসগুলো করছি। আর জানেন তো আমি না একসাথে দুটো তিনটে কাজ করি। জানেন তো একটা একটা করে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর কাজগুলোও কিন্তু ঠিকঠাকভাবে তাড়াতাড়ি হয় না। তাই জানেন তো দুটো তিনটে কাজ আমি একসাথে করি। যখন আমি উনানে রান্না করি, সে যেই জালই হোক, পাতার জাল, কাঠের জাল, তার সাথে রয়েছে জানেন কঞ্চির জাল, তাও কিন্তু আমি একদিকে ভাত করব, একদিকে সবজি কাটবো, এরকম করেই কাজকর্মগুলো সেরে নিই। শাকটা এখন মোটামুটি করে হয়ে এসছে, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে জলটা পুরোপুরি শুকিয়ে গেল। আর এই দেখেন পুরোপুরিভাবে শাকটা হয়ে গেছে। আজকে একটু শাকে লঙ্কাটা বেশি করেই দিয়েছি, ঝাল ঝাল না হলে শাক আবার ভাল লাগে না। তো যাই হোক, ওইদিকে শাশুড়িমা ভাত করে ঘরে এসছেন, আর আমি ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে এসে রাখলাম। এরই মধ্যে মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আলুগুলো একটু গেলে গেলে তরকারিতে দিচ্ছি, তাতে করে তরকারিটা একটু ঘন হবে, খেতেও অনেকটা টেস্টি হবে। জানেন তো আগে না এরকম আলুগুলো ভেঙে দিতাম না, গোটা গোটা আলুই দিয়ে দিতাম, তবে তখন তরকারিটা কেমন যেন একটা টেল টেল পাতলা লাগতো।
তবে আলুগুলো ভেঙে ভেঙে দিলে জানেন খুব সুন্দর হয় তরকারিটা। ওইদিকে দেখেন এক বাটি পেঁয়াজ কেটে রেখেছি, খেয়াল করেছেন? পেঁয়াজগুলো রান্না করব মাছের তেল দিয়ে। একটু নুনটা টেস্ট করে দেখলাম অনেকটাই কম হয়ে গেছে জানেন, তাই একটুখানি আবার লাস্টে নুনও দিয়ে দিলাম। প্রথমে নুনটা খুব একটা বেশি দিই না, বেশি হয়ে গেলে খাওয়া যায় না। প্রথমে অল্প করে দিই, লাস্টে যখন লাগে তখন আবার দিয়ে দিই। এরই মধ্যে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আগে থেকে ডোডোর জন্য মাছের তরকারি তুলে রেখেছি, মানে ঝোল আর আলুটাই তুলেছি, মাছটা তুলিনি। মাছটা খাওয়ানোর সময় তুলিয়ে দেবো। জানেন তো, আগে থাকতে যদি মাছটাও তুলে দিই না, ও না খেতে চায় না, বলে তোমাদের মাছ খাবো। এই দেখেন এদিক দিয়ে ডোডো বাটিতে দেখাচ্ছে মাছের ডিম খেয়েছে। তো ওকে বলছি তুই মাছের ডিম খেয়েছিস, কেমন লাগলো? বলছে টেস্টি। আর এই যে রান্নার সময় যে সমস্ত পেঁয়াজের খোসা, কালকেকার ডিম, তার সাথে পেঁয়াজ, এই সমস্ত খোসাগুলো ছিল, ওগুলোকে এখন একসাথে ক্যারি প্যাকেটে ভরে এই বাটিটির মধ্যে রেখে দেবো। এখন তো আর বাগানে যাওয়া হচ্ছে না এত বৃষ্টির কারণে, তাই জানেন তো সমস্ত খোসা টোসা একসঙ্গে রেখে একবারে একদিনে বাইরে ফেলা হয়। চলেন তাহলে, রান্না হয়ে গেল, ঘরটাও ঝাঁট দিয়ে দিই, আর আপনাদের সঙ্গে ঝাঁট দিতে দিতে একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে পিউ তোমার খিচুড়ি রান্না খুব ভালো হয়েছে, খেতে ইচ্ছা করছে। সত্যি কথা বলতে দিদিভাই, ভালো হয়েছে শুনে অনেক ভালো লাগলো। আর তোমার খেতে ইচ্ছা করছে, তুমি চলে আসো আমাদের বাড়ি, দিয়ে আমি তোমাকে রান্না করে খিচুড়ি খাওয়াবো। সত্যি একদম মন থেকে বললাম জানো। আর আচ্ছা দাদাভাই কেমন আছে অবশ্যই জানিও। তো যাই হোক, সুন্দর একটা কমেন্ট পড়তে পড়তে এদিক দিয়ে আমার মোটামুটি করে সমস্ত কাজ হয়ে গেছিলো। ডোডোকে খাইয়েছি, নিজে খেয়েছি, তারপর একটু ভিডিও এডিটের কাজ ছিল, ওগুলো করে যেই না শুয়েছি চোখটা একদম লেগে গেছে। যেই ঘুম ভেঙেছে মা ছেলেতে দেখি একেবারে সন্ধ্যা গড়িয়ে গেছে। তাই এ দেখেন এই দিক দিয়ে আমি সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিলাম। আর ওই দেখেন এই দিক দিয়ে আমি দেখছি আজকে খাওয়া দাওয়ার পর এইদিকে জালনার এই যে পর্দাটি ফেলা হয়নি, তাই পর্দাটিও ফেলে দিলাম। ডোডো ঘরে বসে আছে, ওকে বললাম বস বাবা, আমি সন্ধ্যেটা দিয়ে আসি। তবে দেখছি সন্ধ্যে দেওয়ার পর তোকে দুধ খাওয়াতে হবে, তাই দেখেন এই দিক দিয়ে দুধটাও একেবারে নিয়ে যাচ্ছি। ওকে প্রত্যেক দিনই সন্ধ্যের সময় দুধ বিস্কুট দিই, এতে করে ওরও খিদেটা মরে যায়, আবার ভালোও হয়। তো ওকে রাতে ওই 9:30 পৌনে 10টার দিকে ভাতটি খাওয়ানো হয়। দুধের স্বর খেতে একটুও পছন্দ করে না, তাই ছাঁকনির মধ্যে দুধ ছেঁকে ওকে দিতে হয়। তবে দুধের স্বরটি দুধের মধ্যে রেখে দিই, রাতের বেলা একটু করে দুধ থাকে, আমার শাশুড়ি মা খান মুড়ি দিয়ে, বা কখনো শ্বশুরমশাই খান, তখন কিন্তু স্বরটা রাখা থাকে। এদিক দিয়ে ডোডোর জন্য 4টে বিস্কুট এনেছি, আর এই বিস্কুটটা ডোডোর বাবা কালকে নিয়ে এসছে, এটাও 4টে এনেছি। ডোডোই খাবে, তবে অবশ্য আমি এই বিস্কুটটা দুটো খাবো। ও হরলিক্স বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তাই বাড়িতে এখন কিছুদিন ধরে হরলিক্স বিস্কুটই আনা হচ্ছে জানেন। দেখেন এদিক দিয়ে ওকে বিস্কুট আর দুধটা খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু বালিশের মাঝখানে একটি ফোন রেখেছে। এই ফোনটা ওই ঘরে ও ঠাকুমা নিয়ে লুডো খেলছিল, তো ওখান থেকে ও নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন ফোনটা কার্টুনটা অন করে দেখছে। আর এই দেখেন ওকে কিন্তু আমি দুধ আর বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পর একটুখানি ফোনটা দেব, কারণ কি জানেন তো, ও না ঘুম থেকে উঠেছে, মুডটা একটুও ঠিক নাই। ওকে যদি আমি এখন জোরজবস্তি করে বই নিয়ে বসতে বাধ্য করি, তাহলে পড়া তো করবে না, উপরন্তু কান্নাকাটি করে সে একসার কাণ্ড করবে। তার জন্য জানেন ওকে আর 10-15 মিনিট মতো দেব, তারপর বই নিয়ে বসাবো। চলেন ডোডোকে দুধটা খাওয়াতে খাওয়াতে আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে এক বনু বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা গো বনু। তো চলেন তাহলে ডোডোকে এদিকে দুধটা খাওয়াতে খাওয়াতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন।